কিরে দুলাল, এখনো ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আরে বসে পড় তাড়াতাড়ি। আরে তোদের নিয়ে এই হয়েছে জ্বালা, এক্ষুনি আবার মোড়ল মশাই চলে আসবে। এগে দাদা, এক্ষুনি বসছি। দুলাল যখন এ কথা বলে নিচে মাটিতে বসতে গেল, তখনই সেখানে গ্রামের মোড়ল এসে বলল, কি গো নরেশ, এই ছোট লোকটাকে নেমন্তন্ন করেছো? সে কিনা আমাকে এই ছোট জাতের সাথে খেতে বসতে হবে। আরে মোড়ল মশাই, আপনি চলে এসেছেন? তা তো এসে পড়েছি বাপু, কিন্তু এখন তো মনে হচ্ছে না আসলেই ভালো হতো। হ্যাঁ রে দুলাল, তোর তো সাহস মন্দ নয়। নিচু জাত হয়ে তোর কিনা আমার সাথে বসে ভাত খাওয়ার শখ হয়েছে। হ্যাঁ গে মোড়ল মশাই, নরেশ দা তো আমাকেও নেমন্তন্ন করিয়েছে, তাই তো খেতে এসেছি। এই খবরদার দুলাল, মোটেও আমার মুখে মুখে কথা বলবি না। নেমন্তন্ন করেছি বলে কি তোকে এখানে বসতে বলেছি নাকি? হ্যাঁ, এখানে সব বড় বড় লোকেদের ব্যবস্থা করা হয়েছে, আর তুই তো গ্রামের নিচু জাত। হ্যাঁ, তাই যেখানে নিচু জাতের ব্যবস্থা করা হয়েছে সেখানে গিয়ে বস। জুতো সেলাই করে তোর আবার বড় জাতের সঙ্গে খাওয়ার শখ হয়েছে নাকি? হ্যাঁ। নরেশের কথা শুনে দুলালের চোখে জল চলে এলো, তাই সে বলল, এ কথা তুমি আগে বললেই পারতে নরেশ দা, তাহলে আসতাম না তোমার বাড়িতে। দুলালের কথা শুনে নরেশ হাসতে হাসতে বলল, কেন রে দুলাল, ওইখানে বসলে বুঝি তোর জাত চলে যাবে? তা যা বলেছ নরেশ, ছোট লোকগুলোর আবার জাত আছে নাকি? যা সর এখান থেকে, গা থেকে এখনো কেমন চামড়া চামড়া গন্ধ আসছে। সারাদিন জুতো সেলাই করলে গা থেকে তো চামড়ার গন্ধই আসবে, না তো কি ফুলের গন্ধ আসবে মোড়ল মশাই? ঠিকই তো দেখেছো, বজ্জাতটা এখনো দাঁড়িয়ে আছে। বাড়ি ফিরে এখনই আবার আমায় স্নান করতে হবে। মোড়লের কথা শুনে এবার দুলাল কিছুটা রেগে গিয়ে বলল, তার করতে হবে না মোড়ল মশাই, আমি এক্ষুনি চলে যাচ্ছি। দেখেছো তো মুখে কেমন চোপা হয়েছে? শোন রে দুলাল, আমার চোখ রাঙালে তোর মুখ আর চোখ দুটোই তোর জুতো সেলাই সুই দিয়ে সেলাই করে দেবো, তখন বুঝবি কেমন মজা। এবার দুলাল আর অপমান সহ্য করতে না পেরে কোনো কথা না বলে গটগট করে হেঁটে বাড়ির দিকে রওনা হলো। সেই দেখে নরেশ হাসতে হাসতে বলল, বাবুর গোসা হয়েছে। আরে চলুন মোড়ল মশাই, আপনি বরং ওইদিকে গিয়ে বসবেন, চলুন। এই বলে নরেশ মোড়লকে অন্যদিকে নিয়ে গেল। ওদিকে দুলাল বাড়ি ফিরতেই তার বউ রত্না বলল, হ্যাঁ গো, এত তাড়াতাড়ি ফিরে এলে যে? খুব তো বললে নেমন্তন্ন বাড়ি গিয়ে কবজি ডুবিয়ে ভালো মন্দ খাবে, তাই এত তাড়াতাড়ি খাওয়া হয়ে গেল? দুলাল রত্নার কথার কোনো উত্তর না দিয়ে চুপচাপ ঘরে চলে গেল। তখন রত্না বলল, কি গো, চুপ করে রইলে যে? বুঝেছি, আবার নিশ্চয়ই কেউ জাত তুলে কথা বলেছে, এজন্যই বলেছিলাম ওই নেমন্তন্ন খেতে যেও না। হ্যাঁ গো গিন্নি, তুমি ঠিকই বলেছ, গ্রামের একটা লোকও ভালো না। সেই আমার সেলাই করা জুতো পরেই সবখানে যাবে, অথচ আমাকেই চোখ রাঙাবে। যাও, তুমি বরং একটু আলু সেদ্ধ ভাত করো, আমার আর নেমন্তন্ন খেয়ে কাজ নেই। এই তো এবার পথে এছো, যাচ্ছি এক্ষুনি, তুমি বরং ততক্ষণ একটু বিশ্রাম করো। কথাটা বলে রত্না রান্নাঘরে চলে গেল। পরদিন সকাল হতেই দুলাল যখন বাজারে যাচ্ছিল, তখনই এক লোক দুলালকে দেখেই বলল, হাই 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 রে, কি হলো রে? সেটা কিনা সকাল সকালে মুচিটার মুখ আমায় দেখতে হলো, না জানি আজ কপালে কি লেখা আছে। কি হলো গো দাদা, আমায় দেখে অমন ভূত দেখার মতো করছো কেন? আমি আবার তোমার কি করলাম? ভূত দেখলে সেও ভালো ছিল, তাই বলে সকালবেলায় মুচির মুখ দেখা? হ্যাঁ রে দুলাল, তোর কি একটু আক্কেল হয়নি? জানিস নে, এই সময়টায় গ্রামের গণ্যমান্য মানুষ বাজারে যায়, তাই এখনই তোকে বাজারে ঢুকতে হলো। কি আর করবো বলো দাদা, আমাকেও তো পেটটা চালাতে হবে। ঘরে বসে থাকলে তো আর তোমার মতো মান্যগণ্য মানুষের আমার ঘরে চাল ডাল পাঠিয়ে দেবে না। দেখ দুলাল, তুই কিন্তু মোটেও ঠিক করছিস না।
জানিস তো, এর জন্য আমি তোর নামে মোড়লের কাছে নালিশ করতে পারি। সে তোমার যা ইচ্ছে তাই করো। দেখো দাদা, আমিও এই গ্রামেরই লোক, তাই বাজারে যাওয়ার অধিকার তোমার যেমনটা আছে আমারও ঠিক এরকমই আছে। কথাটা বলেই দুলাল আবারও বাজারের দিকে রওনা হলো, আর লোকটা রাগে কটমট করে অন্যদিকে চলে গেল। রে দুলাল, তোকে না কত করে বলেছি এখানে তুই বসবি না, আর আজ আবারও তুই আমার দোকানের সামনে এসে বসেছিস। দেখুন মোড়ল মশাই, আমার ঠাকুরদার আমল থেকেই আমার বাপ দাদারা এখানে বসে জুতো সেলাই করছে। এখন আপনি হঠাৎ করে বললে আমি কোথায় যাব বলুন তো? অত শত আমি জানি নে, আমি চাই না তোর মতো ছোট জাতের মানুষ সারাক্ষণ আমার চোখের সামনে থাকুক। এভাবে কেন বলছেন মোড়ল মশাই? আপনি এই গায়ের মাতা, আপনি যদি আমায় দূর চাই করেন তাহলে আমি কোথায় যাব? বললাম তো, অত শত জেনে আমার লাভ নেই। তোকে যা বলেছে তুই তাই করবি, নয়তো কালই আমি তোকে গ্রাম ছাড়া করব। মোড়লের কথায় এবার দুলালের চোখে জল চলে এলো, তাই সে বলল, এমন কথা বলবেন না মোড়ল মশাই। যুগ যুগ ধরে আমার বাপ দাদারা এই গ্রামেই থেকেছে, এখন আপনি যদি আমায় তাড়িয়ে দেন তাহলে আমি কোথায় যাব? দেখ দুলাল, এটা শুধু আমার কথা না, গ্রামের অনেকেই তোর নামে নালিশ করেছে। জানিসই তো, তোদের মতো নিচু জাতের লোকের মুখ দেখলে অযাত্রা হয়। তাই ভালোই ভালোই বলছি, কাল থেকে তুই বরং গ্রামের বাইরে কোথাও বসবি। কথাটা বলেই মোড়ল নিজের দোকানে চলে গেল। আর দুলালও মন খারাপ করে বসে রইল। তখনই এক বৃদ্ধ ভিক্ষুক সেখানে এসে বলল, এই যে বাবা, তুমি কি গ্রামের দুলাল মুচি? হ্যাঁ বাবা, কিন্তু তুমি কে? তোমাকে তো এই গ্রামে আগে কখনো দেখিনি। আমায় তুমি চিনবে না বাবা, আমি ভিক্ষে করে খাই, বহু দূর থেকে এসেছি। দেখো না, খালি পায়ে হাঁটতে হাঁটতে আমার পায়ে কেমন ঘা হয়ে গেছে। ভিক্ষুকের কথা শুনে দুলাল তার পায়ের দিকে তাকাতেই দেখলো পা ভর্তি শুধু ঘায়ের চিহ্ন। এই দেখে দুলালের খুব মায়া হলো, তাই সে বলল, আরে, তোমার তো মনে হচ্ছে পায়ে অনেক ব্যথা। হ্যাঁ গো বাবা, কিন্তু কি করব বলো, পেট তো চালাতে হবে, তাই তো ভিক্ষে করছি। শুনেছি তুমি নাকি অনেক ভালো মানুষ, সেই শুনেই তোমার কাছে এসেছি বাবা, আমায় একটা সাহায্য করবে? ভিক্ষুকের কথা শুনে দুলাল বলল, হ্যাঁ বাবা, বলো কি সাহায্য করব? শুনেছি তুমি নাকি অনেক সুন্দর জুতো সেলাই করো, শুধু তাই না, নিজে হাতে জুতো তৈরি করো। আমায় এক জোড়া জুতো দেবে বাবা, তাহলে বড় উপকার হয়। অনেকের কাছে চেয়েছি, কেউ দেয়নি। দেবে আমায় এক জোড়া জুতো, আমি কিন্তু তোমায় পয়সা দিতে পারবো না। ও এই কথা, কেন দেবো না বাবা? এই নাও, এই জুতো জোড়াটা তুমি রাখো, এর জন্য তোমায় পয়সা দিতে হবে না বাবা। শুধু তুমি আশীর্বাদ করো আমি যেন আমার যোগ্য সম্মান পাই। সত্যি বাবা, তুমি অনেক ভালো, ঈশ্বর তোমার মঙ্গল করুক। এই বলে ভিক্ষুক দুলালের মাথায় হাত বুলিয়ে দিল, আর সাথে সাথে চারপাশটা সোনালি আলোয় ঝলমল করে উঠল। এরপর বৃদ্ধ ভিক্ষুক মোড়লের দোকানে গিয়ে বলল, দুটো ভিক্ষে দাও বাবা, সকাল থেকে কিচ্ছু খাইনি। ভিক্ষুককে দেখেই মোড়ল রেগে গিয়ে বলল, এই সর সর বলছি, সকাল থেকে সব আপদগুলো আমার কাছে এসে জোটে। কোথা থেকে না কোথা থেকে এসেছে, জাতের ঠিক নেই আর ভিক্ষে চাইছে। ওভাবে কেন বলছো বাবা, আমরা সবাই তো ওই একই সৃষ্টিকর্তার সৃষ্টি, তাহলে জাতের কথা বলছো কেন বাবা? চুপ, একদম চুপ। ভিক্ষুক হয়ে আমায় জ্ঞান দিতে এসেছো? এমা, পায়ের কি ছিঁড়ি, কি বিশ্রী দুর্গন্ধ আসছে ওখান থেকে। এই বের হ বলছি, যত সব ছোট লোক। দেখো বাবা, এভাবে অপমান করো না, তাহলে কিন্তু ভালো হবে না বলছি। কেন রে, কি হবে? যত বড় মুখ নয় তত বড় কথা। মোড়লের কথা শুনে এবার ভিক্ষুক আরো রেগে গিয়ে বলল,
দেখতে চাও কি হবে? বেশ, আমি তোমায় অভিশাপ দিচ্ছি। আমার চেয়েও বেশি ঘাড় দুর্গন্ধ হবে তোমার গায়ে, আর সেখান থেকে তুমি তখনই নিস্তার পাবে যখন তুমি সবাইকে তাদের যোগ্য সম্মান ফিরিয়ে দেবে। এ কথা বলেই ভিক্ষুকটা অদৃশ্য হয়ে গেল। এই দেখে মোড়ল চমকে গিয়ে বলল, আরে, ভিক্ষুকটা কোথায় গেল? হ্যাঁ, এ কি, আমার শরীর এমন জ্বালা করছে কেন? এ কি, এসব কি হচ্ছে আমার শরীরে? ও, এই ভিক্ষুকের গায়ের মতো দুর্গন্ধযুক্ত ঘা আমার গায়ে হচ্ছে কেন? কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও আমাকে! মোড়লের চিৎকার শুনে আশেপাশের সবাই সেখানে ছুটে আসলো। এ কি মোড়ল মশাই, এই আপনার কি অবস্থা? এই সারা শরীরে এত ঘা কিসের? মা, ওখান থেকে আবার কি বিশ্রী দুর্গন্ধ ছড়াচ্ছে। নরেশ, বাঁচাও আমায়! কিন্তু কিছু মনে করবেন না মোড়ল মশাই, আপনার গায়ের ঘা দেখে মনে হচ্ছে ওগুলো ছোঁয়াচে। আমি যদি আপনার কাছে যাই তাহলে তো আমার গায়েও ওইসব হয়ে যাবে। হ্যাঁ নরেশ, তুমি ঠিকই বলেছ। কেউ যেও না মোড়ল মশাইয়ের কাছে। গ্রামবাসীদের কথা শুনে মোড়ল কাঁদতে কাঁদতে বলল, হায়রে হায়রে, এই কি ছিল আমার কপালে? কিছুক্ষণ আগেও সবাই আমায় কত সম্মান করছিল, আর এখন কেউ আমায় ছুঁতে পর্যন্ত চাইছে না। ছি 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 ছি, তোমরা এত খারাপ! মোড়লের কথা শুনে এবার দুলাল সেখানে ছুটে এসে বলল, এ কি অবস্থা হয়েছে আপনার মোড়ল মশাই? আর আপনারা এইভাবে লোকটাকে এখানে ফেলে রেখেছেন? দেখ দুলাল, ছোট মুখে বড় কথা বলবি না। সে যাই হোক, তাই বলে আমরা ওনাকে ধরবো নাকি? তাহলে তো আমাদের গায়ে অমন হয়ে যাবে। আর হ্যাঁ, আমরা তোকেও সাবধান করছি, বাঁচতে চাইলে তুই ওদিকে যাস না। দেখো নরেশদা, আমি মৃত্যুকে ভয় পাই না। এই জীবনে যদি কাউকে সাহায্যই না করতে পারি তাহলে বেঁচে থেকে কি লাভ? ধরুন মোড়ল মশাই, আমার হাতটা ধরুন। দেখ দুলাল, আমরা এখনো তোকে সাবধান করছি, নয়তো তোর গায়েও যদি এমন ঘা পচড়া হয় তাহলে কিন্তু আমরা তোকেও গ্রাম ছাড়া করবো, এই আমরা বলে রাখলাম। ওসব গ্রাম ছাড়ার কথা শুনে আমি মোটেও ভয় পাইনি। তোমরা তো রোজই কথায় কথায় আমায় গ্রাম ছাড়া করো, ওতে আমার অভ্যেস আছে। কি মোড়ল মশাই, আপনিও তো কিছুক্ষণ আগে আমায় গ্রাম ছাড়া করতে চেয়েছিলেন, তাই না? দুলালের কথায় এবার মোড়ল নিজের ভুল বুঝতে পেরে কাঁদতে কাঁদতে বলল, আমায় তুই ক্ষমা করে দে রে দুলাল। আমি না বুঝে তোকে কত দূর ছাই করেছি, অথচ এই বিপদের দিনে একমাত্র তুই আমায় সাহায্য করতে এগিয়ে এলি। সত্যি তোর মন অনেক বড় রে। ওভাবে বলবেন না মোড়ল মশাই, মানুষকে সাহায্য করাই তো মানুষের পরম ধর্ম। এবার উঠুন দেখি, আমার হাতটা ধরে উঠুন, আমি এখনই আপনাকে কবিরাজ মশাইয়ের কাছে নিয়ে যাব। কিন্তু দুলাল, আমায় ধরলে যে এই রোগ তোর গায়েও ছড়িয়ে যাবে। আমার কিছু হবে না মোড়ল মশাই, আপনি ধরুন দেখি হাতটা। এই বলে যেই না দুলাল মোড়লের হাতটা ধরলো, সাথে সাথে আবার চারপাশটা সোনালি আলোয় ঝলমল করে উঠল। আর সাথে সাথে আবারও মোড়ল আগের মতো ঠিক হয়ে গেল। আর এই দেখে গ্রামবাসীরা অনেক বেশি অবাক হয়ে গেল। এ কি, আমি কি দেখছি? আমার সব ঘা ঠিক হয়ে গেছে। এবার বুঝেছি, ওই ভিক্ষুক বাবা কোনো সাধারণ মানুষ নন, উনি নিশ্চয়ই ঈশ্বরেরই কোনো দূত। উনি তো বলেছিলেন সবাইকে তাদের যোগ্য সম্মান ফিরিয়ে দিলে তবে আমি সুস্থ হব। আমায় তুই ক্ষমা করে দে দুলাল। এই বলে মোড়ল দুলালের পা ধরতে গেল, আর তখনই দুলাল তার হাতটা ধরে বলল, সি সি, এ আপনি কি করছেন মোড়ল মশাই? এতে যে আমার পাপ হবে। না রে দুলাল, তোর কোনো পাপ হবে না, বরং এতদিন আমি যা করেছি সেটাই পাপ ছিল। দেখো গ্রামবাসীরা, আমাকে দেখো, আর পারলে এখনই নিজেদের শুধরে নাও। নিচু জাত বলে কিচ্ছু নেই এই পৃথিবীতে, আমরা সবাই মানুষ। মোড়ল ও গ্রামবাসীরা সবাই নিজেদের ভুল বুঝতে পারলো আর বলল, হ্যাঁ মোড়ল মশাই, আপনি ঠিক কথাই বলেছেন। দুলাল, আমাদেরকে তুই ক্ষমা করে দে। হ্যাঁ রে দুলাল, আমাদের সবাইকে তুই ক্ষমা করে দে।
আজ থেকে আমরা সবাই আমাদের ভুল বুঝতে পেরেছি। আরে আপনারা এভাবে কেন বলছেন? আপনারা যে নিজেদের ভুল বুঝতে পেরেছেন, আমি এতেই খুশি। এই বলে মোড়ল দুলালকে জড়িয়ে ধরলো। আর এভাবেই দুলাল মুচি তার যোগ্য সম্মান ফিরে পেল। আর এরপর থেকে গ্রামবাসীরা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।